নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। শ্রোতা বন্ধুরা, আজকে শুনতে থাকুন প্রেমেন্দ্র মিত্রের পরাশর বর্মার উপন্যাসোপম বড় গল্প ঘুড়ি ওড়ালেন পরাশর বর্মা, আজ দ্বিতীয় পর্ব। পঞ্চম পরিচ্ছেদ। স্টেশনে গিয়েই দেখলাম ফিরে যাবার ট্রেন ঠিক মতোই আছে। তা হঠাৎ বন্ধ হবার মতো কোনো খবর রেলের লোকেরা অন্তত পায়নি। এখান থেকে সেকেন্দ্রাবাদ পর্যন্ত যাবার টিকিট করতে হয়। সে টিকিট কেনার কোনো অসুবিধাই হলো না। লেফট লাগেজ থেকে মাল উদ্ধার করে ওয়েটিং রুমের অ্যাটেন্ডেন্টকে বকশিস দিয়ে সেখানে স্নান টান সেরে নিলাম। স্টেশনে একই ঘরের মধ্যে দুদিকে ভাগ করা আমিষ আর শাকাহারী ভোজনালয়ের চেহারা দেখে ভক্তি হলো না। স্টেশনের বাইরেই দক্ষিণ ভারতীয় একটা রেস্তোরাঁ পেয়ে সেখানে ইডলি, দোসা, উপমা দিয়ে মধ্যাহ্নভোজটা ভালোভাবেই সারতে পরাশরের দিকে চেয়ে একটু হেসে জিজ্ঞাসা করলাম, কে 48 দুগুণে 96 ঘন্টার হয়রানি সার্থক মনে হচ্ছে? বেশ খুশি মনেই ফিরে যাচ্ছ তো? ফিরে তো এখন যাচ্ছি না। পরাশর যেন ছোটখাটো বোমার মতো জবাবটা ছাড়ল। খাওয়া বন্ধ করে অবাক হয়ে তার মুখের দিকে তাকালাম। সেই বদ্রীদাসের পেট থেকে কথা বার করবার চেষ্টার পর টাঙায় ওঠা থেকে পরাশর কেমন যেন ভুম মেরে ছিল বটে। নেহাত আমার ইচ্ছে তাই করতে হয় বলে টিকিট কেনা থেকে লাগেজ বার করা পর্যন্ত সব কাজ যন্ত্রের মতো করে গেছে। সেই আচ্ছন্নতার মূল কি তার এই ধারণা যে আজ এখান থেকে যাওয়া হবে না? দেওযানীর কথায় এতখানি এখনো তার বিশ্বাস? স্পষ্ট করে সেই কথাই জিজ্ঞাসা করলাম, ফিরে যাচ্ছি না মানে? ট্রেন এলেও তুমি কি তাতে উঠবে না? টিকিট কিনেছি তাহলে কি জন্যে? টিকিট কিনি আর যাই কিনি, যাওয়া আজ হবে না। পরাশর তার বিশ্বাসে অটল। কেন কেন হবে না? যাওয়ার বাধা তো দেখতে পাচ্ছি না কিছু। এখন পাচ্ছি না, তবে তবে পরে পাবো। পরাশরের জবাবটা পূরণ করে দিয়ে একটু ভর্ৎসনার সুরেই বললাম, তোমার এ দশা কবে থেকে হলো? বুদ্ধি শুদ্ধিতে কি ছাতা ধরে গেছে? দু একটা কথা না হয় ঠিকই আন্দাজ করেছে, তা বলে ওই বদ্রীদাস যা বলে তাও তুমি বিশ্বাস করো? সত্যি ওকে বাক্সিতা ভাবছো? ও আজ আমাদের যাওয়া হবে না বলেছে বলে ওর ভবিষ্যৎবাণী ফলবেই মনে করছো? আর তো মাত্র কয়েকটা ঘন্টা অপেক্ষা করি, দেখো। প্রসঙ্গটা এইভাবে থামিয়ে পরাশর তার ধারণাতেই অটল রইল। কিন্তু সত্যি দেওযানীর কথাই ফলল। সেদিন যাওয়া আমাদের হলো না। ট্রেনের গোলমালের জন্য নয়, সম্পূর্ণ অপ্রত্যাশিত এমন একটা ব্যাপারে আমি নিজেও যাওয়া বন্ধ করার পক্ষেই মত দিতে বাধ্য হলাম। আমাদের ট্রেন ছাড়তে আর মাত্র ঘণ্টাখানেক বাকি। ওয়েটিং রুমে বসেই লাগেজ টাগেজ বাঁধা শেষ করে ফেলেছি। হঠাৎ ওয়েটিং রুমের দরজার স্টেশনের এক চাপরাশি এসে হাজির। ওয়েটিং রুমের অ্যাটেন্ডেন্ট তখন বকশিসের আশ্বাসে আমাদের প্রায় পাহারা দিয়ে বসে আছে, ট্রেন এলেই যাতে আমাদের সাহায্য করতে পারে। চাপরাশি এসে দরজা থেকেই স্থানীয় তেলেগুতে তাকে কি বলল সবটা বুঝতে পারলাম না, কিন্তু তার বিকৃত উচ্চারণে বর্মা আর ভদ্রগুছের দুটো শব্দ শুনে একটু অবাক হলাম। চাপরাশি কি আমাদেরই খোঁজ করতে এসেছে নাকি? কিন্তু তা কি করে সম্ভব? এই
পাণ্ডববর্জিত শহরে সবাই তো আর দেওযানীর মতো অন্তর্যামী নয়। এখান থেকে আমাদের নিজেদের নামে বার্থ রিজার্ভেশনের দরকার হয়নি। নেহাত সাধারণভাবে দুটো উচ্চ শ্রেণীর টিকিট কিনেছি। সুতরাং আমাদের নাম এখানকার স্টেশনের চাপরাশির মতো মানুষের জানবার উপায়ও নেই। কিন্তু যা অসম্ভব তাই হয়েছে জানা গেল। ওয়েটিং রুমের জমাদার হিন্দি জানে। সে চাপরাশির কথা শুনে হিন্দিতেই তা আমাদের বুঝিয়ে দিলে। তার বোঝা ও বলার দোষে একটু অস্পষ্টভাবে হলেও ব্যাপারটা যা বুঝলাম তা এই যে স্টেশন মাস্টার হঠাৎ অত্যন্ত জরুরি একটা খবর পেয়েছেন। স্টেশনে ভার্মা ও ভাড্রো নামের দুজন কেউ যদি থাকেন তাহলে এখনই স্টেশন মাস্টারের সঙ্গে যেন দেখা করেন। খবরটা দিয়ে জমাদার আমাদের কারুর ওই নাম কি না ভয়ে ভয়ে জানতে চাইল। এ খবর পাওয়ার পর নামগুলো অস্বীকার করে চুপ করে বসে থাকা তো যায় না। চাপরাশির সঙ্গে স্টেশন মাস্টারের অফিস ঘরে যেতেই হলো। তাঁর কামরায় ঢুকতে স্টেশন মাস্টার বেশ সসম্মানে উঠে দাঁড়িয়ে সম্ভাষণ করলেন। আপনারাই কি ভার্মা আর ভাড্রো? কোন পদবিটা কার বুঝতে না পেরে তিনি একটু দ্বিধাগ্রস্তভাবে আমাদের দুজনের ওপরে চোখ বোলালেন। হ্যাঁ, ইনি বর্মা, পরাশর বর্মা, আর আমি কৃত্তিবাস ভদ্র। স্টেশন মাস্টারের উচ্চারণ শুধরে নিজেদের সঠিক পরিচয় তাঁকে দিলাম। তারপর বসুন বসুন বলে স্টেশন মাস্টারের সাদর আপ্যায়ন অগ্রাহ্য করে জিজ্ঞাসা করলাম, কিন্তু ব্যাপারটা কি বলুন তো? হঠাৎ আমাদের নামে এরকম তলব কেন? পুলিশ টুলিশ থেকে খোঁজ নাকি? না না, পুলিশ কি? স্টেশন মাস্টার অত্যন্ত লজ্জিতভাবে প্রতিবাদ করলেন। তারপর জিজ্ঞাসা করলেন, আপনারা জোয়ালা প্রসাদ বলে কাউকে চেনেন বোধহয়? জোয়ালা প্রসাদ? আমি তো বটেই। পরাশরও নামটা শুনে তার ভিকারাবাদে আসার পর থেকে লাগা আচ্ছন্নতার ঘোর যেন এক নিমেষে কাটিয়ে উঠল। কলকাতার জোয়ালা প্রসাদ? স্টেশন মাস্টার মাথা নেড়ে সায় দেওয়ায় পরাশর বিস্মিত উদ্বিগ্ন গলায় জিজ্ঞাসা করলে, সে আপনার কাছে ভিকারাবাদ স্টেশনে আমাদের জানাবার জন্যে খবর পাঠিয়েছে? আমরা এই স্টেশনে থাকব সে জানল কি করে? আমি পরাশরের সঙ্গে আমার সবিস্ময়ে প্রশ্নটাও যোগ করলাম। না জানলে খবরটা পাঠালেন কি করে? স্টেশন মাস্টার আমার প্রশ্নটারই উত্তর দিয়ে আমাদের বিমূঢ়তা আরও বাড়ালেন। কি খবর পাঠিয়েছে? পরাশর এবার জিজ্ঞাসা করলে। তার সঙ্গে এক্ষুনি একবার গিয়ে দেখা করতে জানালেন স্টেশন মাস্টার। অনুরোধটা বেশ একটু অদ্ভুত। সেই কথাটাই আমার কথায় বুঝিয়ে দিয়ে বললাম, সে খবর যখন পাঠিয়েছে তখন দেখা নিশ্চয়ই করব, কিন্তু সেটা এখনই কি করে সম্ভব? তার জন্য তো কলকাতা পর্যন্ত যাওয়ার সময়টা তো লাগবে। না না, কলকাতায় নয়। স্টেশন মাস্টার সাহেব এবার আমাদের একেবারেই হতভম্ব করে দিয়ে বললেন, জোয়ালা প্রসাদ জি এই ভিকারাবাদেই আছেন। তিনি কি নাকি বিপদে পড়েছেন, তাই যেখানে আছেন সেখানেই আপনাদের নিয়ে যাওয়ার জন্য আমার কাছে চিঠিতে খবর দিয়ে লোক পাঠিয়েছেন। জোয়ালা প্রসাদ এই ভিকারাবাদে আছে? প্রায় স্বগতোক্তির মতো কথাটা আমার মুখ দিয়ে বার হতেই স্টেশন মাস্টার সাহেব একটা ভাঁজ করা কাগজ আমার দিকে বাড়িয়ে ধরে বললেন, হ্যাঁ এই দেখুন না চিঠিটা। দেখলাম চিঠিটা, নিজেও পড়লাম, পড়ালাম পরাশরকেও। চিঠি যে জোয়ালা প্রসাদের লেখা সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তার সেই ধরে ধরে প্রায় কপি বুকের মতো নিখুঁত ছাঁচে লেখা। ভুল ইংরেজি না হলেও
ভুল বানানের চিঠি। নিচে সইটাও যে তার, আমার অন্তত সে বিষয়ে সন্দেহ নেই। তার সই করা এমন অজস্র চিঠি এখনো আমার কলকাতার অফিসের ড্রয়ারে জমা করা আছে। জোয়ালা প্রসাদ তার স্বভাব মাফিক এবার কিন্তু বড় চিঠি লেখেনি। মাত্র কয়েক লাইনে যা লিখেছে তার মর্ম হলো এই যে সে এক বিশেষ কাজে ভিকারাবাদে আসতে বাধ্য হয়ে দারুণ বিপদে পড়েছে। আজই খানিক আগে দৈবাত আমাদের আসার খবর পেয়ে, আর সেই সঙ্গে আজই আমরা চলে যাচ্ছি জেনে হতাশার আশায় ভর করে একজনকে স্টেশনে পাঠাচ্ছে। কোনো রকমে এ চিঠি যদি আমাদের হাতে পড়ে তাহলে তাকে প্রাণে বাঁচাবার জন্যে অবিলম্বে যেন তার পাঠানো লোকটির সঙ্গে চলে আসি। জোয়ালা প্রসাদ এই চিঠিতে হতাশার ইংরেজি ডেসপেয়ারের বানান করেছে DESPARE দিয়ে, আর অবিলম্বের ইংরেজি ইমিডিয়েটলি লিখেছে IMI দিয়ে। তার সইয়ের মতো বানানগুলিও তার নিজস্ব ও মার্কামারা। কিন্তু সত্যিই তার হঠাৎ কি বিপদ হলো? হঠাৎ ভিকারাবাদেই বা সে কেন? চোখে এই সব প্রশ্ন নিয়েই পরাশরের দিকে তাকালাম। চিঠিটা তখন তার হাতে। তা থেকে চোখটা আমার দিকে তুলে জিজ্ঞাসা করলে, কি করবে এখন? আমাদের ট্রেন আসতে তো আর দেরি নেই। করবার আর কি আছে? এক মুহূর্তে মনস্থির করে নিয়ে বলতে হলো, সত্যি হোক আর কাল্পনিক হোক, জোয়ালা প্রসাদ এই বিদেশ বিমুহে বিপদে পড়েছে জেনে ট্রেনে চড়ে তো চলে যেতে পাই উঠবে না। সুতরাং চলো কোথায় কাকে জোয়ালা পাঠিয়েছে দেখা যাক। স্টেশন মাস্টারকে ধন্যবাদ দিয়ে টিকিট দুটির রিফান্ড নিয়ে মোট ঘাট সঙ্গে নিয়ে স্টেশনের বাইরে এলাম। লাগেজ স্টেশনে রেখে যেতে পারতাম, কিন্তু তাতে লাভ নেই। জোয়ালা প্রসাদের সমস্যা একবেলায় মিটিয়ে আসা যাবে এরকম ভরসা নেই। স্টেশনের বাইরে গিয়েই একটু অবাক। স্টেশন মাস্টারের চাপরাশি বাইরে গিয়ে যা দেখালো তা তো শুধু জোয়ালা প্রসাদের লোক নয়, সেই সঙ্গে তার গাড়িটাও। জোয়ালা প্রসাদ তাহলে নিজের গাড়ি নিয়েই এখানে এসেছে, ড্রাইভার শুধু আলাদা। কিন্তু হঠাৎ তার মতো মানুষেরই ভিকারাবাদের মতো জায়গায় আসবার কারণ কি? এখানে এমন কি বিপদে সে পড়তে পারে যাতে আমাদের পাবার জন্য সে যেন অকুলে কুল পাবার মতো অস্থির হয়ে উঠতে পারে? সবই কি তার কল্পনা? মালপত্র তুলে জোয়ালা প্রসাদের গাড়িতে তার এখানকার আস্তানায় যেতে যেতে তার কথাই ভাবছিলাম। জোয়ালার সঙ্গে আলাপ আমাদের বেশি দিনের নয়, বছর দুয়েকের মধ্যে সে কিন্তু আমাদের এক নাছোড়বান্দা ভক্ত ও বন্ধু হয়ে উঠেছে। আলাপটা প্রথমে আমার সঙ্গে হলেও ভক্তিটা পরাশরের ওপরই বেশি। নাম শুনেই বোঝা যায় যে জোয়ালা প্রসাদ বাঙালি নয়। 2-3 পুরুষ তারা উত্তরপ্রদেশে কাটিয়ে কলকাতায় এক পুরুষ ধরে আছে। উত্তরপ্রদেশের আগে তাদের আদিবাস ছিল নাকি কাশ্মীরে। আদিবাস যেখানেই থাক, জোয়ালা প্রসাদ অন্তত বাংলা ভাষা দখল করে বাঙালি হবার জন্য এখন ব্যাকুল। উচ্চারণটা মারাত্মক হলেও মোটামুটি বাংলা সে পড়তে পারে, কিন্তু শুধু একটু পড়েই সে সন্তুষ্ট নয়। তার সর্বনাশা শখ হলো বাংলা লেখবার। এইটুকু বাঁচোয়া যে সে কবিতা লেখে না, লেখে গল্প। সে গল্প আবার সাধারণ সামাজিক ঐতিহাসিক কিছু নয়, গোয়েন্দা গল্প যাকে বলে। এই গোয়েন্দা গল্প লিখে আমার কাগজে ছাপানো, আর তাতে পরাশর বর্মার তারিফ পাওয়াই হলো জোয়ালা প্রসাদের স্বপ্ন। পরাশর বর্মাকে আমার আগেই সে তার চাচা বিখ্যাত পণ্ডিত ট্রেডার্সের রামস্বরূপ কাউলের কাছে দেখেছে, কিন্তু পরাশরের সঙ্গে আলাপ করার সৌভাগ্য হয়েছে আমার অফিসে লেখা নিয়ে আসা যাওয়ার পরে। বলা বাহুল্য যে জোয়ালা প্রসাদের একটা
একটা গল্পও এখনো পর্যন্ত ছাপতে পারিনি। পরাশরের কবিতা যদিও বা আবোল তাবোল হয়, জোয়ালার ডিটেকটিভ গল্প বিকারের প্রলাপ। এহেন গল্প আর ততোধিক সাংঘাতিক বাংলা ভাষার নমুনা নিয়ে বারবার আমার অফিসে ধন্না দিতে আসা সত্ত্বেও কেন যে তাকে সসম্মানে একেবারে বাতিল করে দিইনি, তার কারণ জোয়ালার একেবারে সরল, প্রায় ছেলে মানুষের মতো স্বভাব। কিছু হয়নি বলে বারবার বেশ কটু সমালোচনায় তার লেখা নস্যাৎ করে দিলেও তার রাগ, অভিমান, হতাশা কিচ্ছু নেই। সব কিছু মেনে নিয়ে আধা বাংলা আধা ইংরেজিতে সে এসব প্রত্যাখ্যানের পর প্রায় একই কথা বরাবর বলে আসছে। হো, এটা তাহলে রাইট গুড হয়নি বুঝি? ঠিক আছে, নেক্সট স্টোরিতে কি করি দেখবে। বর্মাজি পর্যন্ত স্টার্টল হয়ে যাবে। পরের বার অবশ্য সেই একই পরিণাম হয়েছে তার গল্পের। একটু সহানুভূতির সঙ্গেই বলেছি, আচ্ছা জোয়ালা, তোমার এই বেয়ারা সৃষ্টি ছাড়া শখ কেন? দোকানের একটা তেমন তেমন গালিচা বেচলে একদিনে তোমার যা লাভ হবে, সারা বছরে আমরা তা রোজগার করতে পারি না। আরে ছেড়ে দেও না ফ্রেন্ড। জোয়ালা তাচ্ছিল্যভাবে কথাটা উড়িয়ে দিয়ে বলেছে, গালিচা বেচে আমার লাভ হবে কেন? দোকান কি আমার? আরে আহা, তোমার না হয় তোমার চাচার তো, তুমি তো তার ওয়ারিশান। আরে না না, আমি কেন হব? জোয়ালা প্রতিবাদ করেছে। ও রতন চাঁদকে দেখনি? চাচার ব্রাদার ইন লর লড়কা। আরে চাচার যা কিছু সব ওই পাবে, ও দেখে নিও। পর মুহূর্তেই এসব বাজে কথা যেন মন থেকে ঝেড়ে ফেলে জোয়ালা বলেছে, আর ইনহেরিট আমি যদি করি তাতে কি? একটা গল্পের মতন গল্প লেখার কাছে কিউরিও কি কার্পেট বেচে লাখ টাকা লাভ করাও কিছু না। তাহলে তুমি আরেক কাজ করো না কেন? এবার সত্যি অন্য ভালো পরামর্শ দিয়েছি। তুমি তোমার নিজের ভাষায়, মানে হিন্দিতে গল্প লেখো না কেন? সেটাতে তোমার হাত অনেক ভালো খুলবে। হিন্দিতে জাসুসি গল্প। জোয়ালা প্রসাদ বেশ জোরের সঙ্গে মাথা নেড়ে তার কঠিন সংকল্প জানিয়েছে, আমি বাংলায় লিখব, তুমি তা ছাপবে, আর দ্য গ্রেট পরাশর বর্মা তার তারিফ করবে, দেখে নিও। এখন চলো, একটা ভালো থ্রিলার ছবি এসেছে গ্লোবে, টিকিট করে এনেছি। ওজোর আপত্তি যাই করি, জোয়ালা প্রসাদের কাছে ছাড়া পাবার উপায় নেই। তার সঙ্গে কখনো ছবি দেখতে, কখনো রেস্তোরাঁয় খেতে, কখনো শুধু একটু তার মোটরে ঘুরে আসতে যেতেই হয়। আগের কথাবার্তার নমুনা থেকেই বোঝা যাবে যে তার লেখা ছাপি বা না ছাপি, সে আমার সঙ্গে তুমি বলার মতন ঘনিষ্ঠতা পাতিয়ে ফেলেছে। মানে ঘনিষ্ঠ না হয়ে উপায়ও তো নেই। আমাদের সংসর্গে থাকবার জন্য সে এতই ব্যাকুল, আর কথায় বার্তায় ব্যবহারে তার আন্তরিকতা এত গভীর যে তাকে কষ্ট দিতে মায়াই হয়। তার লেখা ছাপতে পারি না বলেই তার অন্য অনুরোধ উপরোধ একটু আধটু না শুনে পারি না। মানুষটা এমনিতে সবসময় হাসি খুশি, এক একদিন শুধু চাপতে না পেরে মনের দুঃখটা প্রকাশ করে ফেলে। তার দুঃখ হওয়াটা অবশ্য খুব অন্যায় নয়। অপুত্রক রামস্বরূপের ভাইপো হিসেবে সেই বংশে বাতি দেবার একমাত্র অধিকারী। অথচ দুঃখ এই যে তার চাচা রামস্বরূপ তাকে অকর্মণ্য মনে করেন। সে নিজেই স্বীকার করে যে পাকা কাজের লোক সে নয়। চাচার এই পৃথিবীজোড়া খ্যাতির কোম্পানি সে হয়তো তার মতো নিপুণভাবে চালাতে পারবে না, কিন্তু তা বলে রতন চাঁদের মতো ভণ্ড বক ধার্মিক চোর তো সে নয়।
নিজের ভাইপোর চেয়ে ওই শ্যালক পুত্র রতন চাঁদের ওপর চাচার বিশ্বাস অনেক বেশি। চাচা এমন অন্ধ যে তার বাইরের ভরং দেখেই ভুলে যান। এদিকে রতন চাঁদ যে চুরি করে তার অমূল্য সব জিনিস লুকিয়ে পাচার করছে তা তিনি দেখতেই পান না। চাচা হয়তো জোয়ালা প্রসাদের ওপর অত উদাসীন হতেন না, কিন্তু ওই রতন চাঁদই কান ভাঙিয়ে ভাঙিয়ে তার মনটা অমন বিষাক্ত করে তুলেছে। চাচা একটু চোখ খুলে রাখলে নিজেই অনেক কিছু বুঝতে পারতেন। কিছুদিন আগে পরাশর বর্মাকে যে পরামর্শের জন্য ডেকেছিলেন তার দরকার হতো না। চাচা রামস্বরূপ অত্যন্ত হুঁশিয়ারি কারবারি। বয়স তাঁর 70 পেরিয়ে গেছে, কিন্তু এই বয়সেও ভাঙা শরীর নিয়েও তিনি কারবারের যথাসম্ভব তদারকি করবার চেষ্টা করেন। কিছুদিন আগে থেকে অত্যন্ত রহস্যজনকভাবে তাঁর অমূল্য কয়েকটা জিনিসের খোঁজ পাওয়া যাচ্ছে না। তার মধ্যে একটা তুর্কি রেশমি রাগের দামই এখনকার শৌখিন সংগ্রাহকদের বাজারে লাখ টাকার বেশি। এইসব ব্যাপার রামস্বরূপজি পুলিশে জানাতে চান না। পরামর্শের জন্যে তাই তখন পরাশর বর্মার শরণ নেন। পরাশরকে জোয়ালা প্রসাদ সেই সময় প্রথম দেখে আর তার কীর্তিকলাপের কথা শুনে মুগ্ধ হয়ে ওঠে। জোয়ালা প্রসাদের বাংলা শেখবার ঝোঁক হয়তো আগে থাকতেই ছিল, তবে বাংলায় গোয়েন্দা গল্প লেখার নেশা আর সেই সূত্রে আমার সঙ্গে আলাপের সূত্রপাত তখন থেকেই। পরাশর রামস্বরূপজিকে কি পরামর্শ দিয়েছিল জানি না, তাতে প্রত্যক্ষ ফল কিন্তু কিছু পাওয়া যায়নি। জোয়ালা প্রাসাদের কাছেই কিছুদিন আগে জেনেছি যে ওই ধরনের আরও দামি জিনিস পণ্ডিত ট্রেডার্সের দোকান থেকে এখনও প্রায় উধাও হচ্ছে। পণ্ডিত ট্রেডার্স প্রথমে শুধু গালিচা, রাগ ইত্যাদির দোকান ছিল। তারপর রামস্বরূপ নিজের বুদ্ধিতে আর চেষ্টায় সে ব্যবসাকে প্রায় আন্তর্জাতিক খ্যাতির বিরল কিউরিওর কারবার করে তুলেছেন। কার্পেট, রাগ থেকে শুরু করে পাথর, হাতির দাঁতের জিনিস থেকে যে কোনো হাতের কাজের শ্রেষ্ঠ প্রাচ্য শিল্প নিদর্শনের জন্যে পণ্ডিত ট্রেডার্স বিখ্যাত। সস্তা চটকে ঠকাবার অজ্ঞ বিদেশি টহলদারদের নয়, দেশ বিদেশের এসব জিনিসের সত্যিকার জহুরিরা তাই পণ্ডিত ট্রেডার্সের সঙ্গে যোগাযোগ রাখে। জোয়ালা প্রসাদের কাছে তাদের কারবারের এই চুরি আর তার ওপর চাচা রামস্বরূপের বিরাগের কথা শুনে তাকে নিজেদের কারবারে আরেকটু মন দিতে বলেছিলাম, তুমি তোমার চাচাজিকে কারবারে সাহায্য করো না বলেই নিশ্চয়ই উনি তোমার ওপরে বিরূপ। চেষ্টা করলে এই চুরির রহস্য তুমিও তো ফাঁস করে দিতে পারো। তুমি রোজ নিয়মিত দোকানে গিয়ে লক্ষ্য রাখলে হয়তো অনেক কিছু টের পেতে পারো। তোমার চাচাজির পক্ষে যা জানা অসম্ভব, এই সব সূত্র আমাদের কাছে এসে জানালে পরাশরই তো তোমায় সাহায্য করতে পারে। আরে তা তো নিশ্চয়ই পারে, জোয়ালা উচ্ছ্বসিত উৎসাহে বলেছে। পরাশর বর্মা ভেদ করতে পারে না এমন রহস্য আছে নাকি কোথাও। কিন্তু বলেই আবার দমে গিয়েছে জোয়ালা প্রসাদ। বিষণ্ণ মুখে বলেছে, কিন্তু কারবারের সকলকে যে হাত করে রেখেছে ওই রতন চাঁদ, আমি রোজ হাজিরা দিলেও কিছু ধরতে পারবো কি? পর মুহূর্তেই নিজের স্বভাব মাফিক সব দুঃখ দুর্ভাবনা ঝেড়ে ফেলে দিয়ে হাসি মুখে বলেছে, যাগ্গে আমার আর কি লোকসান হতে হবে, কারবারটা ভার চাচাজি হয়তো ওকেই দিয়ে যাবে, কিন্তু আমাকে একেবারে বঞ্চিত নিশ্চয়ই করবে না। আমার জন্যে সামান্য যদি কিছু বরাদ্দ করে দেয় তাই আমার যথেষ্ট। আমার তো মদ মেয়ে মানুষের নেশা নেই, এই একটু খাওয়া দাওয়া, বেড়ানো আর গাড়ি চালানো, এই হলেই আমি খুশি। আমার বেশি টাকার দরকার কি? রতন চাঁদের টাকার খাঁকতি বুঝি খুব বেশি?
এবার ব্যাপারটা খানিকটা বুঝে জিজ্ঞাসা করেছি, মদ টদ তো খায় জানি, অন্য বদখেয়ালও আছে? জোয়ালা প্রসাদ প্রথমে কিছু বলতে চায়নি। ও সব যার যার নিজের ব্যাপার, ও নিয়ে আমি আলোচনা করতে চাই না বলে প্রসঙ্গটা এড়িয়েই যেতে চেয়েছে। তো আমার পেরাপেরিতে শেষ পর্যন্ত না জানিয়ে পারেনি যে রতন চাঁদের স্ত্রীলোক ঘটিত বেশ গণ্ডগোলের ব্যাপার একটা আছে। রতন চাঁদকে বার কয়েক পণ্ডিত ট্রেডার্সের শোরুমেই ইতিমধ্যে দেখেছি। সেখানে জোয়ালা প্রসাদের জ্বালায় মাঝে মাঝে তার সঙ্গে যেতে হয়েছে। সেখানে রতন চাঁদের সঙ্গে সামান্য যা একটু আধটু দেখা আর আলাপ হয়েছে, তাতে মনটা তার ওপরে প্রসন্ন হয়নি। জোয়ালা প্রসাদের কাছে তার কথা না শুনলেও তাকে দেখে ও আলাপ করে খুশি হতাম বলে মনে হয় না। একটা অত্যন্ত দাম্ভিক হাম্বরা ভাব। জোয়ালা প্রসাদের বন্ধু বলে আমাদের ওপর অবজ্ঞাটা যে বেশি, সেটা সামান্য দুটো কথায় আর মুখের ভাবে বেশ স্পষ্টভাবেই প্রকাশ করে। রতন চাঁদের বিদ্যাধরীকেও একদিন দেখবার সুযোগ মিলে গেল। বিকেলের একটা সিনেমা শোর পর জোয়ালা আমাদের জোর করে যে রেস্তোরাঁয় ডিনার খাওয়াতে নিয়ে গিয়েছিল, সেটা বিশুদ্ধ ভোজনালয় নয়, পানাহার দুয়েরই ব্যবস্থা সেখানে আছে। জোয়ালার সেখানে আগে থাকতে রিজার্ভ করা টেবিল ছিল না, আমাদের তাই বাইরের দিকের একটা টেবিলেই বসতে হয়েছিল। খাবারের জন্যে অপেক্ষাও করতে হয়েছিল বেশ কিছুক্ষণ। তো আমরা যেখানে বসেছিলাম তার সামনেই হলের উল্টো দিকে কয়েকটি কাঠের পার্টিশন দেওয়া ডাইনিং কেবিন। আমরা বাইরের টেবিলে অপেক্ষা করতে করতেই হঠাৎ দরজার দিকে চোখ যাওয়ায় দেখলাম রতনচাঁদ নিভাজ ডিনার স্যুটে এক সঙ্গিনীকে নিয়ে রেস্তোরাঁয় এসে ঢুকছে। সঙ্গিনীর দিকে চাইলে প্রথম পোশাক প্রসাধনী চোখে পড়ে, কিন্তু সে বাহার ছাড়িয়ে চেহারাটা লক্ষ্য করলে হতাশ হতে হয়। রংটাই ফর্সা এই মাত্র, নইলে রীতিমতো কুৎসিতই বলা উচিত। রতনচাঁদ এখানে যে বেশ পরিচিত ও সম্মানিত, তার ডোরম্যানের কুর্নিশ করা আর হেড বয়ের সসম্ভ্রমে এগিয়ে যাওয়া থেকেই বুঝলাম। আমাদের হয়তো রতনচাঁদ তখনও দেখতে পায়নি, কিন্তু এর মধ্যে পরাশর অমন এক অপ্রত্যাশিত কাণ্ড করে বসবে কি জানত। রতনচাঁদকে হেড বয় তখন তার কেবিনের দিকে নিয়ে যাচ্ছে। হঠাৎ আমাদের টেবিল ছেড়ে উঠে গিয়ে পরাশর সে প্রসেশনের সামনে দাঁড়িয়ে পড়ে দুহাত তুলে নমস্কার করে বললে, নমস্তে রতনচাঁদজি, আপনার সঙ্গে কিছু বাতচিত ছিল, মেহরবানি করে 5 মিনিট যদি সময় দেন। রতনচাঁদ মুখে স্পষ্ট ভ্রুকুটি নিয়ে দাঁড়িয়ে পড়েছিল। এতক্ষণে পরাশরকে শুধু নয়, আমাদের পর্যন্ত সে দেখতে যে পেয়েছে তা তার মুখের ভাব আরো কঠিন হয়ে ওঠাতেই বোঝা গেল। চোখে মুখে সেই অবজ্ঞা ও তাচ্ছিল্য বিন্দুমাত্র গোপন না করে আপাদ মস্তক পরাশরকে একবার যেন ঘৃণ্য কোনো জীবের মতো দেখে নিয়ে দাঁতে চিবানো বিরক্ত গলায় সে জানালে, দুঃখিত, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমি যেখানে সেখানে যার তার সঙ্গে কথা বলি না। কথাটা বলেই সে সঙ্গিনীকে নিয়ে হেড বয়ের খুলে ধরা ফোল্ডিং ডোর দিয়ে তার কেবিনে গিয়ে ঢুকল। পরাশর যে পিছনে ও আমিও দুঃখিত বলে ভুল স্বীকার করলে তা কানে বোধহয় শুনল না। পরাশর টেবিলে ফিরে আসবার পর খুব তিক্তভাবে তাকে ভর্ৎসনা করেছিলাম মনে আছে। বলেছিলাম, তোমার কি সত্যি ভীমরতি ধরেছে? যে যে এ অপমান সইবার কিছু দরকার ছিল? ছিল ছিল বলে হাসতে হাসতেই পরাশর তার সিটে বসে বলেছে, অপমান যে করবে তা তো আমি জানতামই, কিন্তু এই সুযোগ না নিলে ওর ওই মোহিনীটিকে এত ভালো করে দেখতে পেতাম। কি কি দেখলে কি? আমি তখনও ঝাঁঝের সঙ্গে বলেছিলাম, দেখবার কিছু আছে? একেবারে তো জলার পেতনি।
আচ্ছা, সেইটাই তো দেখবার। পরাশর তবু তার ভুল স্বীকার করেনি। রতনচাঁদজির রতন চেনবার চোখটি কিরকম তা তো জানা দরকার। তার আরাধ্য হিরো পরাশর বর্মার এ অপমানে জোয়ালা তখন মরমে মরে গিয়েছে। প্রায় কাঁদো কাঁদো মুখে সে বলেছিল, আরে তবু কেন যে ওই ছোট লোকটাকে এই সুবিধা দিলেন বর্মাজি? উর্মিলাকে দেখাই যদি আপনার ইন্টেনশন ছিল, তাহলে আমায় বললে আমি তো আপনাকে ভালো করে আমাদের শোরুমেই দেখিয়ে দিতে পারতাম। মেয়েটির নাম বুঝি উর্মিলা? আমি অবাক হয়ে বলেছিলাম, কিন্তু তোমাদের শোরুমে উর্মিলাও সেখানে একটা কিউরিও নাকি? কই, আমাদের তো চোখে পড়েনি এ পর্যন্ত। আরে উর্মিলা আমাদের অ্যাকাউন্টসে কাজ করে, জোয়ালা প্রসাদ বুঝিয়ে দিয়েছিল। শোরুমের পিছনে সে অফিস। আমি অবশ্য পারচেজের হিসাব জানবার ভান করে তোমাদের সেখানে নিয়ে যেতে পারতাম অনায়াসে। নিয়ে যাওনি বলে ধন্যবাদ, আমি হেসে বলেছিলাম। ওরকম কিউরিওতে আমার টান নেই, পরাশরই ওসবের কদর বোঝে। পরাশর কিন্তু এসব ঠাট্টার খোঁটা গ্রাহ্য না করে বেশ একটু বিস্ময়ের সঙ্গে বলেছিল, উর্মিলা তোমাদের অ্যাকাউন্টসে কাজ করে? তাইতেই ওর দাম বেড়ে গেছে বোধহয় বলে আমি হেসেছিলাম। জোয়ালা প্রসাদের কথা ভাবতে ভাবতে একটু অন্যমনস্কই হয়ে গেছিলাম। হঠাৎ খেয়াল হবার পর মনে হলো, গাড়িতে তো বেশ খানিকক্ষণই আগে চড়েছি, এখনো জোয়ালা প্রসাদের বাসায় পৌঁছাতে পারলাম না। এই গাড়ি কোথায় চলেছে তাহলে? কত দূরে বাসা নিয়েছে জোয়ালা প্রসাদ? ড্রাইভারকে সেই কথাই জিজ্ঞাসা করলাম। বললাম, তুমি যাচ্ছ কোথায়? সমস্ত ছাড়িয়েই চলে যাচ্ছ যে? আগে তিনি শহরের বাইরেই থাকেন যে। ড্রাইভার জবাব দিলে, শহরের বাইরেই থাকেন? দাঁড়াও দাঁড়াও। এবার কথাগুলো আমার নয়, পরাশরের। গাড়ি তখন শহরের অন্য প্রান্তের কাছাকাছি একটা বাজার গোছের জায়গার ভেতর দিয়ে যাচ্ছে। খুব বড় মানুষী এলাকা নয়, পুরনো ধরনের বাড়ি ঘর দোকান। বাড়িঘর থেকে সব কিছুতে ইসলামী প্রভাবটা খুব অস্পষ্ট নয়। এখানে হঠাৎ গাড়ি থামাতে বলার মানে কি? মানে যখন বোঝা গেল, তখন আমি শুধু নয়, ড্রাইভার পর্যন্ত তাজ্জব। গাড়ি থামাবার পর তা থেকে পরাশর একা নেমে গিয়ে রাস্তার ধারের একটা দোকানে গিয়ে দাঁড়াতে প্রথমটা তার উদ্দেশ্যটা জানতেই পারিনি। যেখানে সে গিয়ে দাঁড়িয়েছিল সেটা একটা ঘুড়ি লাটাইয়ের দোকান। এসব দোকান সাধারণত যেমন হয় তেমনই, নেহাত ছোট পানের দোকানের মতন একটু উঁচু পাটাতনের ওপর পাতা, দোকানের চারিদিকে রঙিন ঘুড়ি লাটাই আর ওই ঘুড়ির কাগজে সাজানো। পাড়াটা এ অঞ্চলের পতঙ্গবিলাসী ছেলেদের। এরকম ঘুড়ির দোকান এই রাস্তায় ঢোকবার পর আরও কয়েকটা দেখেছি। পরাশর সে দোকানে কোনো কিছু খবর জানতে নেমেছে ভেবে তার পিছু পিছু সেখানে গিয়ে দাঁড়িয়েছিলাম। সেখানে তার কথাবার্তা শুনে নিজের কানকেই বিশ্বাস করব কিনা ভেবে পেলাম না। পরাশর সে দোকানে দরাদরি করে ঘুড়ি লাটাই কিনছে। আর কিনলো যা, সে কি একটা ঘুড়ি? নানা রঙের ঘুড়ি, পুরো এক কুড়ি তো বটেই, তার সঙ্গে দুটো বড় ছোট লাটাই, আর যা সুতোর বান্ডিল, তাতে মনুমেন্ট থেকে পরেশনাথের মাথা পর্যন্ত 4 দফা ঘুড়ি ছোঁয়াবার কাজ সেরেও কিছু ফাউ থাকে। ঘুড়ির দোকানদারের যে খুশি ধরে না তা বলাই বাহুল্য। সে নিজে তার এক অনুচরের সঙ্গে সেই ঘুড়ির সুতোর রাশ আকর্ণ বিস্তৃত হাসির সঙ্গে আমাদের গাড়িতে তুলে দিয়ে গেল। হাসিটা শুধু তার হঠাৎ দাঁও মারার সৌভাগ্যের জন্য তা বোধহয় নয়, পরাশরের মতন এমন একটা সৃষ্টি ছাড়া পাগল সচক্ষে দেখার গর্বও তার ভেতর বোধহয় মিশেছিল।
সেই মালের রাশ নিয়ে গাড়ি ছাড়বার পর একটু বিরক্ত মুখেই পরাশরকে জিজ্ঞাসা করলাম, তোমার ব্যাপারটা কি বলো তো? হেড অফিসে কি সত্যি সব গন্ডগোল হয়ে গেছে? হ্যাঁ, কেন উর্দু কাগজের উড়ো খবর পেয়ে ভিকারাবাদ এসেছিলে, তারপর ফিরে যেতে যেতে বিপন্ন বন্ধুর ডাক শুনে এখন তার কাছে চলেছ, তার মধ্যে সব ঘুড়ি লাটাই নিয়ে কি কি করবে? কি করব? পরাশর যেন বেশ একটু ফাঁ পড়ে পড়ে প্রথমটা থতমত খেয়ে গেল। মানে ওগুলো দেখে হঠাৎ বড় লোভ হলো? এত ভালো ঘুড়ি অনেকদিন দেখিনি কি না? ভালো ঘুড়ি দেখে কিনে ফেললে? রেগে বললাম, ঘুড়ি কি খাবার, হ্যাঁ, নাকি দেয়ালে টাঙিয়ে রাখবার জিনিস? ঘুড়ি ছোটরা ওড়ায়, তুমি কি ওগুলো ওড়াবার জন্য কিনেছ? তো ওড়ালে ক্ষতি কি? পরাশর এবার জন্য মরিয়া হয়ে স্বীকার করে বললে, এ তো বিদেশ বিভূঁই, এখানে কে কি বলবে তার জন্য পরোয়া না করলেও চলবে। তাছাড়া জোয়ালা প্রসাদ যে বাড়ি নিয়েছে সেটা শুনেছি শহরের বাইরে, তাই একটু ঘুড়ি যদি ওড়াই তাতে দোষ তো কিছু নেই। না, তা নেই। পরাশরের যুক্তির বহরে এবার হেসে ফেলেই বলতে হলো, কিন্তু যাচ্ছ এক বন্ধুর বিপদ সামলাতে, ঘুড়ি ওড়াবার সময় তুমি পাবে? সময় যে কি পরিমাণ পাওয়া যাবে তখনই যদি জানতে পারতাম। এরপরে যা ঘটবে তার কতটুকু বা অনুমান করতে পেরেছি? পারলে আগে থাকতে কিছু প্রতিকারের ব্যবস্থা কি করা যেত? না, বোধহয়। কারণ এর পরের ঘটনার ধারা পরিণতিটা এমন যে অবাধে তা বইতে না দিলে নিজের সমস্যা সমাধানের পথই বার করতে পারত না। বিকেলের দিকে স্টেশন থেকে বেরিয়েছিলাম। প্রায় ঘণ্টাখানেক বাদে শহরের বাইরে জোয়ালা প্রসাদের এখানকার আস্তানায় গিয়ে পৌঁছলাম। বেশ ফাঁকায় বাগান ঘেরা পরিচ্ছন্ন একটা বাংলো গোছের বাড়ি, নির্জনে শান্তিতে থাকবার পক্ষে বেশ চমৎকার জায়গা। কিন্তু এই ভিকারাবাদে জোয়ালা প্রসাদ স্বাস্থ্যোদ্ধার কি নির্জন বাসের জন্য নিশ্চয়ই আসেনি। শহর থেকে দূরে এরকম একটা বাড়ি সে থাকবার জন্যে ঠিক করলে কেন? গাড়িটা বাড়ির হাতায় ঢোকাবার সময় সবচেয়ে কৌতুক বোধ করলাম পরাশরের কথা ভেবে। তার ঘুড়ি ওড়ানোর শখ মেটাতে হলে এখানে বাগানে দাঁড়িয়েই শখ মেটাতে হবে। ঘুড়ি ওড়াবার ছাদ এ বাড়ির নেই। বাংলো বাড়ির যেমন হয় তেমনি বাহারে টালিতে ছাওয়া দুদিকে গড়ানো ছাদ। হাতা দিয়ে ঢুকে বাংলো বাড়ির গাড়ি বারান্দায় মোটরটা আসবার পর তা থেকে নামবার সঙ্গে সঙ্গেই কিন্তু মনোভাবটা ঠিক প্রসন্ন কৌতুকের আর রইল না। তখন থেকেই কেমন একটা অস্পষ্ট অনির্দিষ্ট অস্বস্তি অনুভব করতে শুরু করলাম, যে অস্বস্তির কারণটা জোয়ালা প্রসাদের সঙ্গে দেখা হবার পর কিছুটা অন্তত স্পষ্ট হলো। গাড়ি এসে থামবার পরেই আমাদের অভ্যর্থনার জন্যে দুজনকে গাড়ি বারান্দার সিঁড়ির ওপর দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। তাদের একজন এসে গাড়ির দরজা খুলে ধরেছিল, আরেকজন আমরা নেমে আসার পর ইঙ্গিত করে দুজন অনুচরকে ডাকিয়ে পরাশরের কেনা ঘুড়ির কাঁড়ি সমেত আমাদের মালপত্র নামাবার ব্যবস্থা করে আমাদের বেশ খাতির করে জোয়ালা প্রসাদের কাছে নিয়ে গিয়েছিল। বাংলোটি খুব ছোটখাটো নয়। মাঝখানের হল আর বেশ কয়েকটা কামরা পেরিয়ে জোয়ালা প্রসাদের ঘরে পৌঁছেছিলাম। আমাদের আনতে গাড়ি পাঠিয়েও কেন যে সে নিজে বাইরে আমাদের নামবার জন্য দাঁড়িয়ে থাকেনি তা বোঝা গিয়েছিল ঘরে ঢুকেই। জোয়ালা প্রসাদ সেখানে একটি বিছানায় তাকিয়া বালি সালান দিয়ে অর্ধশায়িত। অভ্যর্থনার জন্য যে লোকটি সঙ্গে এসেছিল ঘর পর্যন্ত পৌঁছে দিয়েই সে নমস্কার করে চলে গেল। আমরা তারপরই ব্যস্ত হয়ে জোয়ালা প্রসাদের বিছানার ধারে আমাদের জন্য দুটি ছোট চৌকি গোছের আসনে গিয়ে বসলাম। কি ব্যাপার কি জোয়ালা প্রসাদ?
আমার তখন আর ধৈর্য ধরবার অবস্থা নেই। তুমি এখানে বিছানায় শুয়ে আবার বিপদে পড়ে আমাদের ডাকিয়ে এনেছো, এসবের মানেটা কি? একটু আস্তে দোস্ত। জোয়ালা প্রসাদের মুখে একটু বিষণ্ণ হাসি। এক এক করে সবই বলছি, বলবার জন্যেই তো ডাকিয়ে এনেছি। তবে তোমাদের যে আসতে দেবে সে আশা করিনি। সে আশা করনি? সবিস্ময়ে বললাম। এ তো আরেকটা রহস্য আগের তালিকায় যোগ হলো। বেশ, এক এক করে সব কটার জবাব দাও। সবার আগে এ বাড়িতে কবে থেকে বন্দি সেই কথাটা জানাও। পরাশর এই অদ্ভুত প্রশ্নটা করে আমাকেও অবাক করে দিলে। এ বাড়িতে বন্দি কিরকম? আমি সবিস্ময়ে পরাশরের দিকে তাকালাম। কি রকম তা জোয়ালা প্রসাদকে জিজ্ঞাসা করো, জবাব দিলে পরাশর। বিমূঢ় হয়ে একবার পরাশর আর একবার জোয়ালার দিকে তাকিয়ে একটু ক্ষুণ্ণ হয়ে বললাম, আমার বুদ্ধি একটু মোটা, ব্যাপারটা আমায় বুঝিয়ে দেবে? বুঝিয়ে দিচ্ছি। জোয়ালা প্রসাদ একটু হেসে এবার বললে, তবে বুদ্ধি তোমার মোটা নয়, মনটা একটু বেশি সরল। নইলে ভার্মাজি যা লক্ষ্য করেছেন তুমিও নিশ্চয়ই তা করেছ। হঠাৎ অন্ধকারে আলো দেখতে পেয়ে এবার জোয়ালাকে বললাম, লক্ষ্য করবার জিনিস মানে ওই তোমার এই অনুচরদের কথা বলছো, আমাদের অভ্যর্থনা করে আনবার জন্য যারা ওই গাড়ি বারান্দায় দাঁড়িয়েছিল? জোয়ালা ও পরাশর দুজনে মাথা নেড়ে সম্মতি জানাতে সত্যি চিন্তিত হবে বললাম, দুজনকেই না, শুধু ওদের দুজনকেই কেন, আমাদের মালপত্র যারা নামালো সেই চাকর বাকরদের পর্যন্ত কেমন একটু বেশি চোয়ার গুন্ডা গুছের লেগেছে। সত্যি সব যেন কেমন কোনো জেলখানা থেকে বার করে এনে কাজে লাগানো হয়েছে। কেমন একটা অস্বস্তি প্রথমেই তাই মনে হয়েছিল, তবে সেটার অর্থ এমন সাংঘাতিক তা ভাবতে পারিনি। একটু থেমে আবার জিজ্ঞাসা করলাম, কিন্তু আমাদের এখানে যে আসতে দিয়েছে, তোমার সঙ্গে অবাধে যে কথা কইছি, এটা কি করে সম্ভব হচ্ছে? তোমাদের আসতে ও আমার সঙ্গে দেখা করতে দেওয়াও ওদের ষড়যন্ত্রের একটা প্যাঁচ বলেই বোধ হয়, বলল জোয়ালা প্রসাদ। আমাদের বাংলা কথা অবশ্য ওরা কেউ বোঝে না। ওরা ওরা বলছো, ওরা কারা? তোমায় বন্দি করে এখানে রাখা কাদের ষড়যন্ত্র? বিমূঢ়ভাবে জোয়ালার দিকে তাকালাম। কাদের নয়, বলো কার? জোয়ালা প্রসাদ ধীরে ধীরে অত্যন্ত হতাশভাবে বললে, যার কৌশলে এখানে আসতে বাধ্য হয়েছি, এ বাড়ি যার চক্রান্তে অসন্নিগ্ধভাবে ভাড়া নিয়ে কার্যত বন্দী হয়ে আছি, এমনকি আমার এই অসুখটার মধ্যে যার হাত আছে বলে আমার ধারণা, সে কে এখনো বুঝতে পারছো না? রতন চাঁদ। আমি প্রায় ধরা গলায় উচ্চারণ করলাম, এখানে পর্যন্ত সে তার জাল ছড়িয়ে রেখেছে, কিন্তু কেন? কেন সেটা বোঝা কিছু শক্ত নয়, বললে জোয়ালা প্রসাদ, কিন্তু তার জাল যে এতদূর পর্যন্ত এমনভাবে ছড়ানো হতে পারে সেইটাই কোনো মতে কল্পনাও করতে পারিনি। গোড়া থেকে সমস্ত ব্যাপারটা বললেই বুঝতে পারবে। জোয়ালা প্রসাদের ধারাবাহিকভাবে তার ভিকারাবাদের অধ্যায়ের বিবরণ বলা কিন্তু পরাশরের পছন্দ হলো না। তোমায় একটানা সবকিছু বলতে হবে না, তার সময় নাও মিলতে পারে, পরাশর বললে। বরং আমরা যা প্রশ্ন করে যাচ্ছি তুমি তার উত্তর দিয়ে যাও। হ্যাঁ, ঠিকই বলেছ পরাশর, আমি সমর্থন জানিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি হঠাৎ এই ভিকারাবাদে কেন, সেইটা আগে বলো। ভিকারাবাদে আমায় পাঠানো হয়েছে বললে জোয়ালা প্রসাদ। আদেশটা কড়াভাবেই চাচাজি দিয়েছেন, কিন্তু তার পেছনে মন্ত্রণাটা সম্পূর্ণভাবে রতন চাঁদের। চাচাজির এরকম অসুখের সময় আমায় এখানে পাঠানোর মধ্যে অনেক কিছু মতলব আছে,
তোমার চাচাজি মানে রামস্বরূপজির অসুখ? পরাশর উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলে। কবে থেকে? তা আমি আসবার অন্তত 7 দিন আগে থেকে। জোয়ালা প্রসাদ একটু মনে করে নিয়ে বললে, বুড়ো হয়ে ভুগছেন অনেক দিনই, কিন্তু রোগটার বাড়াবাড়ি শুরু হয়েছে ওই সময় থেকে। এই অসুখের মধ্যে তোমায় এই ভিকারাবাদে আসতে হুকুম করলেন? অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কেন? তোমরা যে জন্য এখানে এসেছো সেই জন্যে। এবার জোয়ালার মুখে একটু ম্লান হাসি দেখা গেল। দর্পণা দেবীর পুজো দিয়ে দেওযানী দেবীর কাছ থেকে চাচাজি যা জানতে চান তা জেনে নিয়ে যেতে আমাকে পাঠিয়েছেন। আর চাচাজির কি জিজ্ঞাসা তা ভাবতেও পারবে না বোধ হয়। একটু বোধহয় পারি, জানালে পরাশর। তার নিজের অসুখ বিসুখ পরমায়ের কথা নয়, তোমাদের কারবার সংক্রান্ত কিছু প্রশ্নের জবাব চেয়েছেন মনে হয়। হ্যাঁ, জোয়ালা পরাশরের সঠিক অনুমানটাই বিস্তারিত করে বোঝালে। বর্মাজিকে যে জন্যে চাচাজি একবার ডেকে পাঠিয়েছিলেন, আমাদের কারবারের সে রহস্যজনক চুরি বন্ধ হয়নি, সেই থেকে সমানে চলছে। একটা দুটোর খবর মাত্র খবরের কাগজে বার হয়েছে। দু একটার পর চাচাজির হুকুমে এসব খবর বার করা বন্ধ করে দেওয়া হয়েছে। চাচাজি ব্যাপার নিয়ে পুলিশে যেতে তো নারাজ। রতন চাঁদ নিজের স্বার্থেই নিশ্চয়ই তাকে বুঝিয়েছে যে পুলিশকে এসব ব্যাপারে ডাকলে জানাজানি হয়ে কারবারের ক্ষতি হবে। পুলিশ গোয়েন্দা এসবের বদলে তোমায় চাচাজি এ রহস্যের মীমাংসার জন্যে এই দেওযানীর কাছে পাঠিয়েছেন। আমার গলার বিদ্রুপটা অস্পষ্ট না রেখেই বললাম, তোমাদের চোরাই সব মালের কিনারা হয়ে যাবে এই বুজরুকির ঘাঁটিতে। বুজরুকি বলো না, পরাশর তৎক্ষণাৎ প্রতিবাদ করলে। তোমার নিজের কি হয়েছিল সেটা মনে করো আমাদের যাওয়াটা ঠিক বন্ধ হবার ব্যাপারটা। তাছাড়া বদ্রীদাস যা সব বলেছে সেগুলোর কথাও মনে রাখো। আর তুমি যাই বলো, আমি জোরের সঙ্গে বললাম, আমি তোমাদের দেওযানীর সমস্ত কাণ্ড কারখানায় বুজরুকি বলে মনে করি। আমি তার কোনো ক্ষমতায় বিশ্বাস করি না। আরে আমিও করি না। জোয়ালা প্রসাদ আমায় সম্পূর্ণ সমর্থন জানালে। আরে মেয়েটা একেবারে পয়লা নম্বরের ঠগি। আমি অত্যন্ত দুঃখিত বর্মাজি। আমি সত্যিই ভেবে পাচ্ছি না আপনার মতন মানুষ নিজের চোখে দেখেও কি করে ওসব বুজরুকিতে বিশ্বাস করে। আমি তো এখনো চোখেও দেখিনি। তবু চোখেও দেখোনি? কথার মাঝখানেই তাকে থামিয়ে পরাশর বললে, চোখে দেখলে আমার মতোই বিশ্বাস করতে, কিন্তু চাচাজি পাঠানো সত্ত্বেও তুমি এখনো দেওযানী দেবীকে চোখে দেখোনি কেন? সেইটিই তো অদ্ভুত ব্যাপার বর্মাজি, জোয়ালা প্রসাদ দুঃখের সঙ্গে জানালে। এর পেছনেও রতন চাঁদের হাত আছে বলে মনে করি। প্রথমে এখানে আসবার পর অনেকবার চেষ্টা করলেও দেওযানী দেবী আমার সঙ্গে দেখা করতেই চাইনি। তারপর আমি তো নিজেই অসুস্থ হয়ে শয্যাগত হয়ে আছি। তোমাদের সাহায্য এই জন্যই আমাদের দরকার। সাহায্য যা দরকার করব, আশ্বাস দিয়ে বললে পরাশর। কিন্তু একটা কথা যদি জানো তো আগে বলো। তোমার চাচাজি এইরকম একটা অজানা দূর মফস্বলে দেওযানীর মতন একজন জাতিস্বর ভূত ভবিষ্যৎ জানা মেয়ের কথা কবে কি করে জানলেন? আজ তো নয়, জোয়ালা আমাদের অবাক করে বললে। তিনি তো অনেক কাল আগে থেকেই দেওযানীর এইসব অদ্ভুত ক্ষমতার কথা জানেন। আর দেওযানীকে তো জানেন তার জন্মের আগে থেকেই। তার 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 মানে? আবল তাবল বুকছি ভেবে একটু সন্নিগ্ধভাবেই জোয়ালা প্রসাদের দিকে তাকালাম। মানে বুঝিয়ে দিল জোয়ালা প্রসাদ। বললে, দেওযানীরা তো আদিতে কাশ্মীরি পণ্ডিত, আমরাও তাই। দেওযানীর গানক পরিবারের সঙ্গে চাচাজির তাই অনেক
আগে থেকে জানাশোনা। ওরা অনেক কাল আগেই পরাশরের খোঁজ খবর নিয়ে যোগাযোগ রেখেছেন। বলে গম্ভীর হয়ে কি যেন ভেবে নিয়ে পরাশর এবার বললে, এখন তুমি কি সাহায্য আমাদের কাছে চাও বলো। আমার তো এখনো বিছানা থেকে ওঠা বারণ, জ্বালা প্রসাদ বললে। আর সুস্থ থাকলেও দেবযানী আমার সঙ্গে দেখা তো করবে না। আপনারা মানে বিশেষ করে ওই কৃত্তিবাসের কথা বলছি, ও যদি দেবযানীর সঙ্গে দেখা করে আমার হয়ে ও চাচাজির প্রশ্নের উত্তরগুলো জেনে আসে। বিশেষ করে আমার কথা বলছো কেন? গলাটা খুব প্রসন্ন রাখতে পারলাম না। তোমার হয়ে আমি গেলে দেবযানী দেবী দেখা করে সব প্রশ্নের উত্তর দেবেন এ কথা তুমি মনে করছো কেন? করছি মানে, জোয়ালার মুখে একটু হাসির আভাস যেন দেখলাম। দেবীকে তোমার ওপর একটু বেশি প্রসন্ন শুনলাম কি না? জোয়ালার কথায় পরাশরের মুখেও সেই হাসির প্রতিফলন দেখে বেশ গরম হয়েই জিজ্ঞাসা করলাম, তোমার সঙ্গে দেবযানী তো দেখা করতেই চাইনি বলছো, আমার সম্বন্ধে খবর তাহলে তুমি শুনলে কি করে? আহা, দেখা করতে পারিনি বলেই তো তোমাদের খবর জানতে পারলাম ও বদ্রীনাথের কাছে, জোয়ালা জানালো। তার কাছে খবর না পেলে এমন শেষ মুহূর্তে তোমাদের স্টেশনে ধরে এখানে আনতে পারি। আনিয়ে কিছু লাভ কি হবে কিনা জানি না, পরাশর বেশ চিন্তিত হবে বললে। তবে একের জায়গায় তিন মাথা একসঙ্গে লাগালে হয়তো উপায় কিছু বার হতে পারে। কাল কৃত্তিবাসকে নিয়ে একবার মতিকঠিতে গিয়ে দেখব। মতিকঠিতে যাওয়া কিন্তু আমাদের হলো না। বাংলো বাড়ির বাগানের মধ্যে ঘুরে ফিরে বেড়াবার বাধা না থাকলেও আমরা যে বন্দি, পরের দিন মতিকঠিতে যাবার প্রস্তাবেই বুঝতে পারলাম। প্রথম এখানে নামবার সময় যাদের অভ্যর্থনা পেয়েছিলাম তাদের দুজনের নাম মূলরাজ আর পূর্তু। এই বাংলো বাড়ি আর তার সঙ্গে এখানকার ভাড়াটিয়াদের দেখাশোনা করার ভার তাদের ওপর। এ বাড়ির আসবাবপত্রের মতো আনুষঙ্গিক অনুচর হিসেবে যাদের থাকবার কথা তারাই জোয়ালা প্রসাদের বেলা কয়েদখানার জমাদার হয়ে দাঁড়িয়েছে। মূলরাজই প্রধান। পরের দিন সকালে তার কাছে আমাদের ইচ্ছাটা জানাতে, এক কথায় যেরকম সসম্ভ্রমে সে সম্মতি জানালে তাতে তার শয়তানি মতলবটা কল্পনা করতেও পারিনি। বেলা 9টার মধ্যে আমাদের রওনা হবার কথা। 9:30 বাজতেও জোয়ালার গাড়ি না আসাতে জোয়ালার চেয়ে আমরাই বেশি অস্থির হয়ে উঠলাম। বাংলোর এক কোণে একটা ছোট অফিস ঘরে মূলরাজ বসে। শেষ পর্যন্ত সেখানে গিয়ে তাগাদা দিতে হলো। গাড়ি এখনো আসেনি। মূলরাজ ব্যস্ত হয়ে নিজেই খবর নিতে বেরিয়ে গেল। সেই যে গেল, আর তার দেখা নেই। গাড়ি তো এলোই না, কারুর কাছে কোনো খবরই পাওয়া গেল না। বেলা 11টা নাগাদ রাগ করে নিজেই টাঙ্গা গোছের কিছু ভাড়া করবার জন্য বাইরে যেতে গিয়ে আমাদের সত্যকার অবস্থাটা বুঝতে পারলাম। বাইরে বেরুবার লোহার প্রকাণ্ড গেটে তালা দেওয়া। সে তালার চাবি কার কাছে কেউ জানে না। মূলরাজ নেই। তার নিজের লোক পূর্তু বোবা হয়ে শুধু অসহায়তার ভঙ্গিই করল। জোয়ালা প্রসাদকে গিয়ে সব কথা বলতেও হলো না। এরপর আমাদের ঘরে ঢুকতে দেখেই সে হতাশ মুখে বললে, বেরুতে পারলে না তাহলে? গাড়িও নেই, বাইরের গেটেও তালা বন্ধ। এতটা করবে ঠিক বুঝতে পারিনি। কিন্তু বোঝা উচিত ছিল, কঠিন মুখে বললে পরাশর। কাল তোমার ডাক্তারকে দেখেই আসল চেহারা লুকোনো থাকবার কথা নয়। পরাশর ভুল কিছু বলেনি। গতকাল জোয়ালা প্রসাদকে যে দেখতে এসেছিল সেই ডাক্তারি এক হিসেবে তার শত্রুদের মতলবের প্রত্যক্ষ প্রমাণ। একটা যে পুরোপুরি জাল, তার ডাক্তারি ব্যাগ নিয়ে তার ঢোকার ধরন দেখেই সন্দেহ হয়েছিল। যেভাবে বুকে স্টেথিস্কোপ লাগিয়েছিল
আর বিশেষ করে প্রেশার মাপবার জন্যে হাতে রাবার টিউব বেঁধেছিল, তাতে শুধু আনারই নয়, ডাক্তারি সম্বন্ধে একেবারে গণ্ডমূর্খ বলে বুঝতে আমাদের দেরি হয়নি। তার ওই পরীক্ষা শেষ হবার পর পরাশর যথাসম্ভব স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করেছিল, কি দেখলেন ডাক্তার সাহেব, এবার একটু চলাফেরা করতে পারবে? আর नहीं नहीं, ডাক্তার প্রবলভাবে মাথা নেড়ে বলেছিল, अभी 1 महीना ऐसा रहना पड़ेगा, नहीं तो हार्ट फंस जाएगा। हार्ट फंस जाएगा? পরাশর কৃত্রিম বিস্ময় প্রকাশ করে কি করে যেন মুখটা গম্ভীর রেখেছিল সেই জানে। আমারও হাসি চাপা যেমন শক্ত হয়েছিল, তেমনই হয়েছিল জাল ডাক্তারের কানটা ধরে একটু নেড়ে দেওয়ার ইচ্ছে। আজ কিন্তু হাসির বদলে রীতিমতো রাগেই গা জ্বলে যাচ্ছিল। এই ভিকারাবাদে এসে এমন একটা বাড়ি তুমি কি বলে ভাড়া করলে? জোয়ালার ওপরই রেগে উঠলাম। একটু দেখে শুনে নিতে পারোনি? আরে দেখতে শুনতে বাড়ি কি অপছন্দ আবার? জোয়ালা দুঃখের হাসি হাসল। তাছাড়া বাড়িটার খবর ওই মতিকটি থেকেই পেয়েছিলাম যে এখানে বাসা খুঁজি শুনে ওই বদ্রীদাসই তো খবর দিয়েছিল। বদ্রীদাস দিয়েছিল? আশ্চর্য তো। পরাশর একটু চুপ করে থেকে কি যেন একটু ভেবে নিয়ে জিজ্ঞাসা করলে, কিন্তু এই বাড়ির ব্যাপারটা একটু বোঝবার পর এখান থেকে অন্য কোথাও যাওনি কেন? চাচাজিকে সব কথা জানিয়ে কলকাতায় ফিরে যেতেও তো পারতে। না না, তা পারতাম না। চাচাজিকে সব জানিয়ে চিঠি আমি দিয়েছিলাম। সেই চিঠি তিনি তো পেয়েছিলেন, ওই টেলিগ্রাফটাই তার প্রমাণ। বিছানার ওপাশের একটা ছোট টেবিলের ওপর থেকে একটা টেলিগ্রাফের কপি পরাশরের হাতে দিয়ে জোয়ালা বললে, কিন্তু পড়ে দেখুন টেলিটা। পরাশর পড়ে তারপর আমার হাতে দিল। বেশ কিছুকাল আগের টেলিগ্রাম। পরপর একগাদা পোস্ট অফিসে স্ট্যাম্পের ছাপ পড়ে ধ্যাবড়া কালির দাগে তারিখ সব মুছে গেলেও সংক্ষিপ্ত বার্তাটা ঠিক মতোই পড়া যায়। ডোন্ট রিটার্ন ইফ নট ফ্যাক্টস, চাচাজি। যেমন ইংরেজি তেমনি বানান, তবে মানেটায় কোনো অস্পষ্টতা নেই। যা জানতে পাঠিয়েছি তা না জেনে ফিরো না, এই হলো চাচাজির আদেশ। যাই থাকে টেলিগ্রামে। পরাশর একটু ভেবে ভেবে বললে, তোমার চাচাজির যেরকম অসুখ বলছো, তাতে জোর করে চলে গিয়ে সেখানেই তোমার এখন থাকা উচিত নয় কি? সেই থাকাটা বন্ধ করার জন্যই তো এই বন্দি রাখার ব্যবস্থা। তিক্তভাবে হাসল জোয়ালা প্রসাদ। এই সময় তোমার কলকাতায় ফিরে যাওয়া কেউ একজন তাহলে চাইছে না বলে গম্ভীর হয়ে একটু ভেবে নিয়ে পরাশর বেশ উৎসাহের সঙ্গে বললে, ঠিক আছে, উপায় একটা বার করতে হবে। উপায় একটা বার হলো ঠিকই। বাংলো বাড়ি চৌহদ্দির মধ্যে আমাদের ঘোরাফেরার কোনো বাধা নেই। দিনের বেলা নয়, গভীর রাতে সাবধানে চারিদিকে টহল দিতে দিতে পরাশর একদিন দরজাটা আবিষ্কার করল। বাংলো বাড়ির বাগান শুদ্ধ ঘেরা, 7 হাত উঁচু জেলখানার মতন দেওয়ালের গায়ে এক জায়গায় নেহাত ছোট একটা পুরনো দরজা। এককালে এই দিকটায় একটা আস্তাবল গোছের ছিল বোধহয়। সে আস্তাবলের ঘোড়া সহিসের সহজে বাইরে যাওয়ার জন্যে দরজাটা বোধহয় ব্যবহার করা যেত। আপাতত বহুদিন ধরে সে দরজা বন্ধ হয়ে শ্যাওলায় আর বুনো লতা পাতায় প্রায় অদৃশ্য হয়ে আছে। ভাগ্যের কথা, দরজাটা একটু কষ্ট করার পর খুলতেও পারা গেল। বার হবার রাস্তা একটা পাওয়া গেল। সেই সঙ্গে জোয়ালা এখানকার ড্রাইভারের সঙ্গে কথা বলে তার গাড়িটাও বাইরে এক জায়গায় রাখার ব্যবস্থা করল। বাংলো বাড়ির অন্য লোকজন যাই হোক, ড্রাইভার যে তাদের দলে নয়, মতিকটিতে যাওয়া বন্ধ হবার পরদিনই তা জানা যায়। ড্রাইভার রঙ্গুলাল একসময় গোপনে তার নিরুপায় অবস্থাটা জানিয়ে দিয়েছিল। সেই থেকে তার সঙ্গে গোপনে
পরামর্শে সব আয়োজন করে একদিন গভীর রাত্রে বাংলো বাড়ি থেকে পালালাম। ইতিমধ্যে রীতিমতো চাঞ্চল্যকর ও প্রায় অবিশ্বাস্য আর একটা খবর আমরা বাংলো বাড়ি থেকেই পেয়েছি। মতিকোঠি থেকে কদিন আগে স্বয়ং দেবযানী নাকি নিরুদ্দেশ, সেখানে ভক্তদের আর যেতে দেওয়া হচ্ছে না। মতিকোঠির দরজাতেই ভারী ভারী তালা পড়েছে। বাংলো বাড়ি থেকে গভীর রাত্রে যথাসম্ভব সন্তর্পণে বার হবার সময় লক্ষণ টক্ষণ দেখে ভাগ্যটা আমাদের ভালো বলেই মনে হলো। জোয়ালাকে নিয়ে নিজেরাই নিজেদের লাগেজগুলো যথাসম্ভব ও যথাসাধ্য বয়ে নিয়ে বাগানের দরজা দিয়ে বেশ নির্বিঘ্নেই বার হতে পারলাম। বার হবার ব্যাপারে পরাশরই যা একটু ঝামেলা বাঁধিয়েছিল। নিজেদের মোটঘাট নিয়ে আমরা নাকাল, তার উপরে পরাশর আবার তার ঘুড়ি লাটাইয়ের বোঝা সঙ্গে করে নিয়ে এসেছে। তার ভাবখানা এই যে সুটকেস ফেলে যেতে হলেও ঘুড়ি লাটাই ছেড়ে যেতে সে রাজি নয়। মোটঘাটের সঙ্গে সেই ঘুড়ি লাটাইয়ের বোঝা সামলাতে গিয়েই নিচু দরজাটা দিয়ে বার হবার সময় হোঁচট খেয়ে দরজার একটা পাল্লায় সে এমন ধাক্কা দিলে যে সেটা সশব্দে বন্ধ হয়ে সারা এলাকাটাই যেন কাঁপিয়ে দিলে। আমাদের বুকগুলো তখন একেবারে হিম হয়ে গেছে। দরজার পাল্লার শব্দ হওয়ার পর বাংলো বাড়ির ভেতরে মূলরাজের থাকবার ঘরের আলোটা তখন জ্বলে উঠেছে। কাঠ হয়ে কয়েক ঘন্টার মতো লম্বা কটা সেকেন্ড দাঁড়িয়ে রইলাম, কিন্তু ওই পর্যন্তই। মূলরাজের ঘরের আলোটা আবার নিভে গেল। কিছুক্ষণ আরও অপেক্ষা করে দরজা দিয়ে বেরিয়ে নিরাপদেই আমরা নির্জন রাস্তায় দাঁড় করিয়ে রাখা জোয়ালার গাড়িটায় গিয়ে উঠতে পারলাম। কোথায় যাওয়া হবে এইবারই প্রশ্ন। একটু আলোচনায় ঠিক হলো যে রেল স্টেশনে যেতে হলেও ভিকারাবাদে কিছুতেই যাওয়া চলবে না, তার বদলে আরও দূরের ছোট কোনো স্টেশনে গিয়ে অপেক্ষা করা হবে, এই স্থির হলো। ভিকারাবাদের আগে যে স্টেশন, সেখানে যেতে হলে শহরের ভেতর দিয়ে খানিকটা যেতে হয় বটে, কিন্তু এখন মাঝরাতে দূর মফস্বলী শহর শ্মশানের মতোই নির্জন। জোয়ালার গাড়ি নিস্তব্ধ নির্জন রাস্তায় সামান্য একটু শব্দের ঢেউ তুলে এগিয়ে চলল। রাতটা অন্ধকার। শহরের দু একটা রাস্তায় ছাড়া ভালোভাবে আলোরও ব্যবস্থা নেই। বহু দূরে দূরে বসানো লাইট পোস্টগুলোর নিষ্প্রভ আলোয় অন্ধকার যেন আরো থমথমে করে তোলে। শহরের ভেতর দিয়ে বেরিয়ে যাবার সময় ঠিক যেন একটা ভুলে যাওয়া পরিত্যক্ত প্রাচীন পুরীর ভেতর দিয়ে যাচ্ছি বলে মনে হলো। যাবার পথে মতিকোঠির রাস্তা দিয়েও গেল গাড়িটা। সে রাস্তাও সমান নির্জন। ড্রাইভারকে একটু আস্তে চালাতে বলে গাড়ি থেকে টর্চের আলো ফেলে জোয়ালাপ্রসাদ বাড়ির বাইরের দরজাটাও দেখালে। সাবেকি ধরনের পেতলের ডুমো বসানো দরজা দুটো বন্ধ, তার প্রকাণ্ড কড়ায় বড় বড় দুটো তালা ঝুলছে। এরপর শহর পার হয়ে যেতে খুব বেশি সময় লাগলো না। এ প্রান্ত থেকে শহরের অপর প্রান্তে তখন প্রায় এসে পড়েছি। আর একটু এগুলোই এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাবার আন্তঃপ্রাদেশিক বড় সড়ক। হঠাৎ সেখানেই হুমড়ি খেয়ে সামনে প্রায় উল্টে পড়তে হলো। বিশ্রী কর্কশ শব্দ করে প্রাণপণে ব্রেক কষে রঙ্গুলাল গাড়িটা থামিয়েছে। গাড়ির ওপর এসে পড়া তীব্র চোখ ধাঁধানো আলোয় তখন আমরা প্রায় অন্ধ। এরপর ঠিক যেন বিলিতি ছায়া ছবির ব্যাপার ঘটল। নেহাত নিজেদের প্রাণ নিয়ে তখন টানাটানি, নইলে আমাদের জোয়ালা প্রসাদের বাতিল করা গোয়েন্দা গল্পের একটা দৃশ্য বলতে পারতাম। চোখটা একটু সয়ে যাবার পর দেখলাম দুটো গাড়ি আমাদের সামনে কিছু দূরে দাঁড় করানো। তাদেরই অতি প্রখর হেডলাইট আমাদের ওপর ফেলা হয়েছে। দেখতে দেখতে দুটি গাড়ি থেকেই কালো টি শার্ট ও প্যান্ট পরা আর কালো মুখোশ ঢাকা দুজন করে লোক বেরিয়ে আমাদের গাড়ির দুপাশে এসে দাঁড়ালো। তারপর তাদের একজন কড়া গলায় হুকুম শুনলাম, গাড়ি নিয়ে আমাদের সঙ্গে চলো।
আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.asor.org golpokothar.asor.org